This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তর্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবর, 2016 প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা কারা চাকরি সুপারিশ করেছিলেন আদালতে পেশ করা সিবিআই এর রিপোর্টে তৃণমূল ও বিজেপি দুই দলেরই নেতা নেত্রীদের নামের উল্লেখ রয়েছে। সিবিআই সূত্রে খবর, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে এই তালিকা উদ্ধার হয়। সেই নথির উপর ভিত্তি করে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার আদালতে বেশ কিছু নথি জমা দেওয়া হয়েছে এবং তুলে দেওয়া হয়েছে সে সমস্ত নথি সব অভিযুক্তদের কাছে। এবং সেই নথিতেই দেখা যাচ্ছে যে দিব্যেন্দু অধিকারী তৃণমূল সাংসদ, 2016 সময় তিনি তৃণমূল সাংসদ ছিলেন, সেই সময় প্রায় 20 জনের চাকরির জন্য সুপারিশ পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তার পাশাপাশি বর্তমানে বিজেপিতে রয়েছেন বিজেপি নেত্রী সেই সময়কার ভারতী ঘোষ, তিনিও 4 জনের চাকরির জন্য সুপারিশপত্র পাঠিয়েছিলেন। তার পাশাপাশি শিউলি সাহা, এমনকি মমতা ঠাকুর, তিনিও 20 জনের সুপারিশপত্র পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সেই সমস্ত সুপারিশপত্র পাঠানোর পর পার্থ চট্টোপাধ্যায় সেই সমস্ত সুপারিশ বা সেই নামের তালিকাগুলো পাঠিয়ে দিতেন মানিক ভট্টাচার্যের কাছে। মানিক ভট্টাচার্য সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং 321 জনের মোট সুপারিশপত্র পাঠানো হয়েছিল। তার মধ্যে 130-এর কয়েকজন বেশি তাদের চাকরি হয়েছিল সেই সুপারিশ থেকে। সেই নথি এবার সরাসরি আদালতে জমা দিল সিবিআই এবং বলা হচ্ছে যে এই নথি তদন্তের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট বা রিলায়েড আপন ডকুমেন্ট, যার উপর ভিত্তি করে সিবিআই এই তদন্ত এগিয়ে নিয়ে গেছে। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। সিবিআই এর তালিকায় উঠে আসা হেভিওয়েট রায়ের মধ্যে চক্রান্ত দেখছেন, প্রতিক্রিয়া এড়িয়েছেন দিব্যেন্দু অধিকারী। ওই প্রাথমিক চাকরির সুপারিশ নিয়ে একটা কথা হয়েছে। নো কমেন্টস। সিবিআই যখন আমার নামটা পেলো, উচিত ছিল সিবিআই আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। কোনো জিজ্ঞাসাবাদ করেনি, কিছু করেনি। সিবিআই আমাকে একবারও ডাকেনি, সিবিআই এর সাথে কোনো কথা হয়নি। যখন কারোর নাম আসে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা একটা নর্মাল তদন্ত, নর্মাল প্রসিডিওরের মধ্যে পড়ে। আজ পর্যন্ত আমাকে একবারও ডাকা হয়নি, বলা হয়নি। দ্বিতীয় কথা বলবো যে আমি এসপি টেনিওরে হাজার হাজার মানুষের উপকার করেছি। এসএসকেএম এ বেড বলুন, কেন্দ্রীয় বিদ্যালয়ে সিট বলুন, আমার রেকমেন্ডেশন সবসময় আমি করেছি, কিন্তু আইনের গণ্ডির মধ্যে। আমি বেআইনি রেকমেন্ডেশন করি না। সুতরাং এই যে রেকমেন্ডেশন 4 জনের বলছে, এটা কি আইনি রেকমেন্ডেশন, মানে যেটা করা যায় এসপির জায়গায় বসে, না বেআইনি রেকমেন্ডেশন যেটা দুর্নীতির মধ্যে পড়ে? সেটা ক্লিয়ার করুক। এই ধরনের কাজ আমি কোনোদিন করি না, করিও না, এবং কি এসছে কি না এসছে সেটা আমি জানিও না। আমার সততার আমি মনে করি যে কলুষিত করার জন্য এবং বিভিন্ন জায়গায় যে আজকে বাগদায় আজকে ভোটের মার্জিন আপনারা দেখতে পাচ্ছেন, এবং আজকে যাতে মানে আমাকে যদি এটা করা যায়, যে কলুষিত করা যায়, তাহলে সেখানে তাদের হয়তো ফায়দা হতে পারে। আমরাও চাই যে এটাকে মানে একটা, আমি মনে করি যে একটা হাস্যকর ব্যাপার মনে হয়। তার কারণ হচ্ছে যে সিবিআই যদি পেয়ে থাকে তাহলে সেটা আমিও চাই যে সেটা তদন্ত হোক, এবং অন্যায় করি না। অন্যায় কখনোই আমি এই লাইনের মানে সততা নিয়ে আমার জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে সততা। সিবিআই এর তালিকায় শোরগোল, দুর্নীতি তদন্তের আঁচে হাত শেখছে রাজ্য রাজনীতি। নতুন নয়, এটা 2-2.5 বছর আগের পচা জিনিস বেরিয়েছে। যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের, সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতে রাখেন। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনারা যারা এসেছে, তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। তাদের নাম সিবিআই দিয়েছে, তারা এর ক্লারিফিকেশন দেবেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কেন এর ক্লারিফিকেশন দেবে? আমি বলছি তো বিজেপি নেতাদের নাম আছে, বিজেপি নেতাদের তো বলতে হবে। এবার তাহলে তো বলতে হবে যে যদি অমুক ব্যক্তি, সবাই মিলে অমুক ব্যক্তিকে বলা হচ্ছে, ধরা যাক কোনো প্রাক্তন মন্ত্রী বা কাউকে একটা, যে তৃণমূল করেছে, তাহলে আপনারা সুপারিশটা দিলেন কেন? আপনি তো সেই খারাপ কাজটার অংশীদার হতে চাইছেন।
তো আপনাদের তো দায় নিতে হবে, আপনাদের তো ব্যাখ্যা দিতে হবে, আপনাদের এর তো ব্যাখ্যা দিতে হবে। তার সঙ্গে তো আমি তৃণমূল কংগ্রেস বলে ব্যাপারটা দেখবই না, ধরবই না। তো যাদের নাম আসছে যে তারা এই সুপারিশগুলো দিয়েছেন, আজকে তো তারা সব বিজেপি টিজেপি করছেন, তো তারা ব্যাখ্যা দিন কেন তারা দিয়েছিলেন। দায় তো তাদেরও নিতে হবে, এবং সিবিআই তাহলে তাদেরও জিজ্ঞাসাবাদ করুক। এবং যদি সেক্ষেত্রে তাদের লিস্টের নাম এবং অনিয়মে থাকা নাম এক হয়ে যায়, তাহলে কিন্তু এই কেসের মধ্যে তাদেরও ইনক্লুড করা উচিত। ধোপে টিকল না পুলিশের যুক্তি। রবিবার বর্ধমানেই হবে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা। শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মানতে হবে শব্দবিধি। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তাও খেয়াল রাখতে হবে। বিষয়টিকে ঘিরে ফের শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানুতর। পুলিশের যুক্তি খাটল না আদালতে। বর্ধমানে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, সভা করার সময় লাউডস্পিকার ব্যবহারে নিয়ন্ত্রণ বিধি বজায় রাখতে হবে। পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে আয়োজকদের। বিচারপতির বক্তব্য, কোথাও যদি সত্যি শব্দ অতিমাত্রায় ব্যবহার করা হয় তাহলে তা কন্ট্রোল করার দায়িত্ব কার? কে নিয়ন্ত্রণ করবেন, কে বা গোটা বিষয়টি দেখবেন? আর ঠিক সেই কারণেই গোটা বিষয়টাই রাজ্য সরকারের উপর পড়বে। তাই ওই সভায় কীরকমভাবে যদি শব্দ যদি সত্যি অতিমাত্রায় ব্যবহার করা হয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে রাজ্যকেই, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। এবং এই যে একটা শর্তাধীনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে এই সভা, সেখানে মামলাকারীর দায়িত্ব শব্দ যাতে অতিমাত্রায় ব্যবহার না করা হয় সেটা দেখতে হবে তাদের। যখনই এরকম সমস্যা হচ্ছে বাধ্য হয়ে আমাদের আইনের দ্বারস্থ হতে হচ্ছে। আইন প্রতিবারই ওদেরকে বারবার সতর্ক করে বলছে এই রকম ধরনের একটা পক্ষপাত দুষ্ট আচরণ করা যাবে না, কিন্তু কিছুতেই প্রশাসন নিরপেক্ষ হতে পারছে না। আমাদের রাজ্যে এই রাজনৈতিক দলদাসে পরিণত হওয়ার জন্যে প্রশাসন ধীরে ধীরে তার দক্ষতা হারাচ্ছে। আগামী রবিবার বর্ধমানের সাইয়ের মাঠে সভা করবেন সংঘচালক মোহন ভাগবত। গত কয়েকদিন ধরে তার প্রস্তুতিও চলছে। যদিও মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে সভায় মাইকের ব্যবহারের অনুমতি বাতিল করে প্রশাসন। তরজার সূত্রপাত সেখান থেকে। গেরুয়া ব্রিগেডের দাবি ছিল তালিতের যে মাঠে সংঘ প্রধানের সভা হবে তার 1 কিলোমিটারের মধ্যে কোনো পরীক্ষা কেন্দ্রই নেই। তাহলে অনুমতি না দেওয়ার যৌক্তিকতা কোথায়? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায়। সংঘের যে ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর মানুষ সংঘ এবং সংঘের আয়ামগুলিতে যুক্ত হচ্ছেন, এই আতঙ্ক থেকে পুলিশকে দিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী সরসংঘ চালকের সভাতে বাধা সৃষ্টি করেছিলেন। আরেকবার পুলিশ মন্ত্রী তথা রাজ্য পুলিশ হাইকোর্টের একটা থাপ্পড় নয়, 2টো থাপ্পড়। আমাদের আদর্শগত আইডিওলজিক্যাল ব্যাটল এগেনস্ট বিজেপি এবং আরএসএস সেটা কন্টিনিউড হবে। এখন যখন পরীক্ষার মরশুম, এই সময় আরএসএস প্রধানের উচিতই হয়নি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বর্ধমানে মোহন ভাগবতের সভা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তাই আদালতের দ্বারস্থ হয়ে এই সভার অনুমতি চাওয়ার নেপথ্যে সংখ্যালঘু তোষণের অঙ্ক দেখছে বিজেপি। একটা জিনিসই প্রমাণিত হয়, এই সরকার হিন্দু বিরোধী যত ধরনের পদক্ষেপ নিয়ে তারা সংখ্যালঘু সমাজকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করতে চায়, তারই প্রমাণ হচ্ছে এই ঘটনা। মাধ্যমিক পরীক্ষা চললে এমনি মাইক পারমিশন থাকে না, আমাদেরও থাকে না, তৃণমূলেরও থাকে না। মোহন ভাগবত তো এর আগেও বাংলায় প্রোগ্রাম করেছেন, কোনোদিন তো কেউ বাধা দেয়নি। একমাত্র পুলিশ আপত্তি করতে পারে মাধ্যমিকের কারণে। মুখ্যমন্ত্রী তো আরএসএস এর যেন কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করেন, তাহলে হঠাৎ করে মিটিংটার পারমিশন দিচ্ছে না বলে কি একটা নতুন কিছু দেখাবার চেষ্টা করা হলো, নাটক। এ রাজ্যে বিরোধীদের বহুদিনের অভিযোগ শাসক দল সহজেই সভা, মিটিং, মিছিলের অনুমতি পেয়ে যায়, কিন্তু সেই অনুমতি পেতে অনেক সময় তাদের যেতে হয় আদালতে। অতীতে বিভিন্ন সময় এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীরা। বর্ধমানে তালিতে সভার জন্যও আরএসএসকে সেই আদালতেই যেতে হলো। সেই সভায় ছাড়পত্রও দিল কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
শুধু কোচবিহারের মেখলিগঞ্জ বা তুফানগঞ্জই নয়, রাজ্যের একাধিক পুরসভায় তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদেরই অনাস্থা। অনেক জায়গায় কাজিয়ার জেরে ব্যাহত হচ্ছে পুরসভার কাজকর্ম। তালিকাটা দীর্ঘ। শাসক দলের দুই গোষ্ঠীর লড়াইয়ে রাজ্যের একাধিক পুরসভায় বিভিন্ন সময় অচলাবস্থা তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার অন্দরে চেয়ারম্যানের সঙ্গে দলের কাউন্সিলরদের একাংশের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য তৈরি হচ্ছে। সূত্রের খবর, তমলুক শহরে জলাভূমি বুঝিয়ে নির্মাণ, রাস্তার ধারে অবৈধ দোকান বসানো, শহরের টোটোর দৌরাত্ম্য, নার্সিংহোমের অনুমতি সহ একাধিক ইস্যুতে মতপার্থক্য তৈরি হয়েছে। যদিও চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। মতানৈক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা সকলেই একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের সেনাপতির নির্দেশেই আমরা আমাদের সংগঠনটাকে পরিচালনা করছি। গত 21শে ডিসেম্বর তমলুক পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে এক তৃণমূল নেতা চড়া সুরে আক্রমণ করেন। নেতার কটাক্ষ, মেলা খেলার জন্য চেয়ারম্যান করা হয়নি, টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে হবে, জানিয়ে দলের মধ্যেই কম জল ঘোলা হয়নি। এই কাজিয়া দেখেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিরোধীদের। এখন পৌরসভাগুলোতে তৃণমূল এখন লুঠের আখড়াতে পরিণত করছে, যার ফলে যেখানে পৌরসভায় মেয়াদ শেষ হয়ে গেছে নির্বাচন করছে না, আবার যেখানে এখনও মেয়াদ আছে সেখানে লুটে পুটে খাচ্ছেন। এক গোষ্ঠী চাইছে লুটে পুটে খেতে, আবার কিঞ্চিত অংশ আছে যারা ভালোভাবে কাজ করতে চাইছেন তাদেরকে কাজ করতে দিচ্ছেন না। তৃণমূল পার্টির যে গোষ্ঠীদ্বন্দ্ব, এরা তো তোলাবাজির গোষ্ঠীদ্বন্দ্ব, আর কিচ্ছু না। দেখবেন যে কোন কন্ট্রাক্টর বেশি কাজ করে ফেলছে বা কোনো কন্ট্রাক্টর ভাড়া পায়নি, এই নিয়ে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। কোন্দল কাঁটায় বিদ্ধ একাধিক পুরসভা, তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বে অনাস্থা। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার কথাই ধরুন। বেশ কিছুদিন ধরেই এই পুরসভায় চেয়ারম্যান পদ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছে। পুরসভার চেয়ারপারসন রেবা রাহা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের মা। 85 বছরের বৃদ্ধা রেবা শারীরিক সমস্যার কারণে প্রতিদিন পুরসভায় আসতে পারেন না। অভিযোগ, বকলমে পুরসভা চালান সোমনাথ ও তাঁর ভাই সঞ্জয় শ্যাম। সূত্রের খবর, ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের সঙ্গে এই নিয়ে ঠান্ডা লড়াই চলছে। অনাস্থার জেরে চেয়ারম্যান বদল জলপাইগুড়ির মাল পুরসভায়। বারবার বিক্ষোভের মুখে মেদিনীপুর, কালনা, ঝালদার চেয়ারম্যান। আসানসোলে তৃণমূল কাউন্সিলরের কাজ আটকে দেন দলের কাউন্সিলর। কোন্দল কাঁটায় শিকে ওঠে ধূপগুড়ি, চুচুড়া, ভাটপাড়া পুরসভার কাজকর্ম। কাজিয়া মেটাতে তুফানগঞ্জের মতোই রাজ্য নেতৃত্ব কি তৎপর হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জোকা ইএসআই হাসপাতাল চত্বরে ব্যাগের ভিতর উদ্ধার মাংসপিণ্ড গোসাপের। ময়নাতদন্তের পর জানালো পুলিশ, হাসপাতালের বয়েজ হস্টেলের পিছনে কুকুর ওই প্লাস্টিক ব্যাগ ধরে টানাটানি করলে শোরগোল পড়ে যায়। মাংসপিণ্ড ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কেউ গোসাপ মেরে ব্যাগে ঢুকিয়ে ফেলে যায় বলে অনুমান পুলিশের। হাসপাতাল চত্বরে কারা এই কাজ করলো, সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টায় পুলিশ। সংবাদ প্রতিদিনের আয়োজনে অনুষ্ঠিত হলো সরস্বতী সেরা স্কুল 2025। সরস্বতী পুজোয় মণ্ডপসজ্জা থেকে থিমের বাহারের উপর বেছে নেওয়া হলো সেরা সেরা স্কুল। বাগদেবীর আরাধনায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার উৎসাহ বাড়িয়ে দিতে এই অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত লেখক নৃসিংহপ্রসাদ ভাদুরী, কুণাল ঘোষ, আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী সহ আরও অনেকে। বিশেষ অনুষ্ঠানে সবার মন জয় করে নিতে ছিল রূপঙ্কর বাগচির সঙ্গীতানুষ্ঠান। সংবাদ প্রতিদিনের তরফে শিশুদের লেখার আগ্রহ বাড়িয়ে তুলতে রয়েছে ক্ষুদে জার্নালিস্ট অ্যাওয়ার্ড, শর্ট ভিডিও অ্যাওয়ার্ড। প্রত্যেকটা কম্পিটিশনে ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন মানে ঝর্ণার জলের মতো আমাদের কাছে এসছে। আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি, হিমশিম খেয়েছি সেগুলো নিয়ে। হাতের লেখা যে কম্পিটিশনটা এবার থেকে আমাদের শুরু হলো, মানে মুক্তধারা, মানে কালি কলমে মুক্তধারা। এই সরস্বতীর আরাধনার সঙ্গে ছেলে মেয়েদের একটা টিম গেম, তার সঙ্গে একটা সৃষ্টিশীলতা, উদ্ভাবনী শক্তি কতটা ভালোভাবে সাজাচ্ছেন, সেখানে শিক্ষক শিক্ষিকারাও ইনভলভড হয়ে যাচ্ছেন। তো এর উপর দাঁড়িয়ে একটা প্রতিযোগিতা, তো সেটা কিন্তু খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন সব স্কুল। ছোট অবস্থা থেকেই এই যে একটা দায়িত্ব পাওয়া, সেটাকে সুষ্ঠুভাবে করা এবং একসঙ্গে এসে একা একা তো হয় না, এইটা কিন্তু টিম গেম তৈরি করে,
সৃজনশীলতার প্রকাশ হয়, ভাবনা চিন্তার প্রকাশ। আর একমাত্র মিউজিকই পারে মানুষকে সুস্থ করে রাখতে। যেমন বই পারে তেমনি মিউজিক পারে সুস্থতার মধ্যে রাখতে। তো আমার মনে হয় সমস্ত যারা বাচ্চারা কচি কাচারা রয়েছে তাদেরকে কোথাও না কোথাও আমার সঙ্গীত নিশ্চয়ই স্পর্শ করবে।